কাশিমপুর কারাগারে জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর। সিলেটে অপর সহযোগী রিপনকেও ঝুলানো হলো ফাঁসির দড়িতে। নববর্ষ বরণে দেশজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পার্বত্য অঞ্চলে বিজু উৎসব শুরু। মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, জনগণকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতায় সই করা হয়েছে। সংবাদ সম্মেলনে বেগম জিয়া। এবং দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রী ৮ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিম্ন আদালতের। প্রবাসী সময় সঙ্গে আছে আমি শিরিন আক্তার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার অন্যতম সহযোগী শরীফ শাহিদুল ওরফে বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে। গাজীপুরের কাশিমপুর কারাগারে রাত 10টায় তাদের ফাঁসি কার্যকর করা হয় বলে জানান সিনিয়র জেল সুপার মিজানুর রহমান। একই মামলায় সিলেট কারাগারে মুফতি হান্নানের অন্যতম সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসিও কার্যকর হয়েছে। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। কার্যকর করা হয় জঙ্গি দল হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড। একই সময় একই কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় আরেক জঙ্গি শরীফ শাহিদুল ওরফে বিপুলকে। কঠোর নিরাপত্তার মধ্যে দুই জঙ্গির ফাঁসি কার্যকরের পর শুরু হয় অন্যান্য আনুষ্ঠানিকতা। ফাঁসি কার্যকরের কিছু পরে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের অবহিত করেন সিনিয়র জেল সুপার মিজানুর রহমান। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারকের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের কারণে কয়েদি মুফতি আব্দুল হান্নান ওরফে মুফতি হান্নান, পিতা নূর মোহাম্মদ মুন্সি, গ্রাম হিরন, থানা কোটালীপাড়া, জেলা গোপালগঞ্জ, এবং কয়েদি শরীফ শাহিদুল আলম বিপুল, পিতা হেমায়ত হোসেন পাটোয়ারি, গ্রাম মহিষাদি, থানা ও জেলা চাঁদপুরকে অদ্য 12/4/2017 তারিখ রাত ঠিক 10টায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে রাত 9:30টায় কারাগারে ঢোকেন গাজীপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জন। রীতি অনুযায়ী দুই জঙ্গিকে তওবা পড়ানো হয়। সন্ধ্যায় কারাগারে যান কারা মহাপরিদর্শক, অতিরিক্ত কারা মহাপরিদর্শক, ম্যাজিস্ট্রেট সহ ফাঁসি কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা। একই সঙ্গে কারাগারে প্রবেশ করে দুটি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনীর একটি গাড়ি। কারাগার ও এর আশপাশের এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কারাগারের সামনের সড়কে বন্ধ করে দেয়া হয় সব ধরনের যান চলাচল। এর আগে সকালে কারাগারের জঙ্গি নেতা মুফতি হান্নানের সঙ্গে শেষবারের মতো দেখা করেন তার পরিবারের 4 সদস্য। এ সময় তার স্ত্রী, 2 মেয়ে ও বড় ভাই উপস্থিত ছিলেন। এদিকে একই মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকর হয় মুফতি হান্নানের আরেক সহযোগী দেলোয়ার হোসেন রিপনের। রাত 10:01 তার ফাঁসি কার্যকর হয় বলে সাংবাদিকদের জানান সিলেটের সিনিয়র জেল সুপার সগির মিয়া। মুফতি হান্নানের সহযোগী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসির রায়ের আজ রাত 10:01 কার্যকর করা হয়েছে। 2004 সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও 3 জন নিহত হওয়ার মামলায় মুফতি হান্নান ও তার 2 সহযোগীকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। হাইকোর্ট ও আপিল বিভাগেও তা বহাল থাকে। এরপর রায়ের পুনর্বিবেচনা চেয়ে 3 জনেরই আবেদন খারিজ হলে গত 27 মার্চ রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চায় 3 জঙ্গি। গত রোববার প্রাণ ভিক্ষার আবেদন নাকচ হলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। এবার বর্ষবরণ প্রসঙ্গ। 1424 বঙ্গাব্দের আর মাত্র একদিনের অপেক্ষা। নতুন এ বছরকে বরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যস্ত শিক্ষার্থী ও শিক্ষক। 1989 সাল থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হয় এবার আরো বড় পরিসরে উদযাপন করতে আগ্রহী শিক্ষার্থীরা। মৌসুমী ময়ের রিপোর্ট। বাঁশ, বেত আর কাঠের তৈরি শিল্প মোটিভ নিখুঁত কিটে পাকা হচ্ছে প্রতিটি বুনট। হাত আর সাঁড়াশি দিয়ে তৈরি হচ্ছে সময়ের লোকজ আবহ। জমে উঠছে শৈল্পিক প্রতিবাদ। 10% কাজ বাকি আছে। কাগজ পেস্টিং দেওয়ার পর আমাদের এটার উপর স্ট্রাকচারের উপর রং করা হবে বাঘে। আমরা আমাদের সংস্কৃতিকে অনেক ভালোবাসি, সেটা পুরো বিশ্বের কাছে আমরা তুলে ধরতে চাই। ভালো লাগে যখন দেখি যে আমাদের হাতে করা কাজগুলো মানুষ নিচ্ছে,
মঙ্গলালোকের সত্য ও সুন্দরের গান একইভাবে ফুটিয়ে তোলা হচ্ছে রংতুলির আঁচড়ে, রং বেরঙের প্রতীক, অবয়ব আর নকশায় কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যয় ক্ষুদে শিল্পীদের। সারা রাত এখানেই আছে, এখানেই আমরা ঘুমাচ্ছি, এখানেই খাচ্ছি, এখানেই কাজ করতেছি। সবাই একসাথে মানে আনন্দ করে কাজ করে, এটা আসলে অন্যরকম একটা ফিলিং। শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবীতে যাতে শান্তি চলে আসে। সর্বজনীন এই উৎসবের অভিজ্ঞতাই বিস্ময় বিশ্ববাসীর। আর দ্বন্দ্ব সংঘাত ভুলে উৎসব পার্বণের প্রতিহত হোক অশুভ শক্তি, এমনটাই মনে করেন আয়োজকরা। একটা হচ্ছে এখানে যেভাবে আপনারা করছেন সেটা শেখা, 2 নম্বর হচ্ছে তার সাথে ভারতের যে অন্য সংস্কৃতিগুলোকে একটা সম্মিলন ক্ষেত্র গড়ে তোলার চেষ্টা আমাদের করতে হবে। আমাদের মনে হয়েছে যেন আমাদের জন্যই লেখা, আনন্দলোকে মঙ্গলালোকে। নতুন সূর্য উঠবে যখন, তার আলোকে আমরা এটি উদযাপন করতে যাব। আর বিরাজ সত্য সুন্দরও, গত 29 বছর ধরে আমরা এই কথাটাই বলছি যে পৃথিবীতে শুধু সত্য এবং সুন্দর বিরাজ করবে। সব মানুষের অংশগ্রহণে সত্যিকারের আনন্দযজ্ঞে পরিণত হবে অসাম্প্রদায়িক উৎসবের ক্ষণ, এমনটাই প্রত্যাশা সবার। মৌসুমী মৌ, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি চলছে জোরে সোরে। রাত দিন চলছে উৎসব পালনের জন্য প্রয়োজনীয় অনুষঙ্গ তৈরির কাজ। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও অংশ নিয়েছেন এ কাজে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। বাংলা নতুন বর্ষ 1424 বরণ করতে খুলনা জুড়ে চলছে প্রস্তুতি। এর মধ্যেও সবচেয়ে আকর্ষণীয় হিসেবে বরাবরের মতো থাকবে মঙ্গল শোভাযাত্রা। এজন্য লোকজ ঐতিহ্যকে সামনে রেখে তৈরি করা হচ্ছে হাতি, টাট্টু ঘোড়া, তোতা পাখি সহ নানা ধরনের অনুষঙ্গ। খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আয়োজনকে সফল করতে দিনরাত কাজ করছেন। শিক্ষার্থীরা জানান, বৈশাখের মঙ্গল শোভাযাত্রায় যাতে বাঙালির জীবন ফুটে ওঠে সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। প্যাঁচা তৈরি করছি, হাতি তৈরি করছি। শুধু টাট্টু ঘোড়া না, এছাড়া আমাদের আরো মোটিভ যেগুলো আছে সবকে কেন্দ্র করে আমরা আমাদের মানে বৈচিত্র্য আর কি, বাঙালি বৈচিত্র্য। আলপনা আছে, সেটা আমরা করব, সেভাবে প্রস্তুতি রাখতেছি। এই আয়োজনের মধ্য দিয়ে বৈশাখের উৎসবকে এবং বাঙালির লোকজ ঐতিহ্যগত শিল্পকে সার্বজনীন করে তোলার বার্তা জানানো হবে। সবার শিল্প হিসাবে, চারুশিল্প হিসাবে নিয়ে আসছে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আনন্দ যাতে বিঘ্ন না ঘটে, এজন্য মঙ্গল শোভাযাত্রার সড়কগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর কাজ চলছে। এছাড়া থাকবে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ তো নিয়মিত তাদের যে প্রহরা সেটি থাকবেই, উঁচু যে সমস্ত ভবনগুলো আছে সেখান থেকেও ওয়াচ করবে। খুলনা মহানগরীর অর্ধশত স্থান ছাড়াও জেলার 9টি উপজেলায় পহেলা বৈশাখের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। নববর্ষ উদযাপন যেন নিরাপদ হয় তার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। বুধবার রমনা বটমূল এলাকা পরিদর্শন শেষে তিনি একথা বলেন। সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। র্যাব প্রধান জানান, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল ইউনিট ছাড়াও র্যাবের সদস্যরা শহরের প্রতিটি মোড়েই মোতায়েন থাকবে। এছাড়া পুরো সময় সিসিটিভির আওতায় পর্যবেক্ষণ করা হবে। এছাড়া আগামীকাল থেকে বটমূল এলাকায় লোকজনের প্রবেশেও নিয়ন্ত্রণ করা হবে। আগামীকাল থেকে রাত থেকে মূলত আমাদের ইউনিফর্ম যে পোশাক ধারী তারা টেক ওভার করবে। আমরা চাই যে যারা এখানে অনুষ্ঠানে আসবেন যথাযথ সম্ভব তারা কিছু ক্যারি করবেন না। সাদা পোশাকে ইউনিফর্মে পুলিশ থাকবে, র্যাব ফোর্সেস থাকবে, বাইরের এলাকায় থাকবে এবং গুরুত্বপূর্ণ স্থানে আমাদের চেকপোস্ট থাকবে, ফুড পেট্রোল থাকবে, স্টাডি ডিউটি থাকবে। এই যে নিরাপত্তা বিষয়টা সেটাকে আমরা দেখেছি আমাদের দেশের মানুষ এটা ভালো বোঝেন নিরাপত্তার বিষয়টি। তারা সবাই আমাদেরকে নিরাপত্তা কার্যক্রম বা নিরাপত্তা দায়িত্ব পালনে আমাদেরকে সহায়তা করবেন সে আহ্বান জানাবো। আমরা সবসময় সহযোগিতাগুলো পেয়ে আসছি, প্রতি মুহূর্তে পাচ্ছি। বাংলা নববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে করা দেয়াল চিত্র পোড়া মোবিল দিয়ে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত কয়েকজন যুবক এ ঘটনা ঘটায়। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন, সব বাধা উপেক্ষা করেই পহেলা বৈশাখ উদযাপন করা হবে। চট্টগ্রাম থেকে শফিকুল আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 12:30টার দিকে অজ্ঞাত কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের সামনে আসে। এ সময় তারা বাংলা নববর্ষকে সামনে রেখে দেয়াল চিত্রে পোড়া মোবিল ছিটিয়ে দ্রুত পালিয়ে যায়। বুধবার সকালে শিক্ষার্থীরা বিষয়টি দেখে পুলিশে খবর দেন। শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন, পহেলা বৈশাখ উদযাপনে এ ঘটনার কোনো প্রভাবই পড়বে না, বরং সব বাধা উপেক্ষা করে মহা আড়ম্বরে উদযাপন করা হবে বাংলা নববর্ষ। আমরা কেউ থেমে থাকবো না, আর আমরা ছেলেমেয়েরা সবাই খুব সাহসী এবং সবাই উদ্যমের সাথেই পয়লা বৈশাখের কাজ হচ্ছে এবং চলবে। আরো দ্বিগুণ গতিতে করছি। আমরা বাইরের কাজ সবগুলোই করব। আমরা এতটুকু করার কথা ছিল না, এখন আমরা সবগুলোই করব। যে কাজটা তারা করে গেল, আমরা এটা কখনোই সাহসের কথা বলবো না। আমরা বলবো আমাদের সাথে আসুক, এটা একটা সার্বজনীন প্রোগ্রাম, সবার প্রোগ্রাম। এরা যে প্রক্রিয়া করেছে আমি তাদের প্রতি করুণাই হয়। তারা নিশ্চয়ই দুর্বল চিত্রের মানুষ বলেই রাতের অন্ধকারে এরকম ভাবে তারা কর্মকাণ্ডটি করেছে। তারা নষ্ট করেছে আমাদের সৌন্দর্য বোধকে। তো সৌন্দর্য তো নৈতিকতার প্রথম আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তো যারা সৌন্দর্য নষ্ট করে তারা কখনোই আসলে টিকে থাকতে পারে না। বাঙালির প্রাণের এ উৎসব উদযাপন নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি কর্মীরাও। বাংলাদেশের যে পজিটিভ শক্তি আছে সেটা কখনো থেমে থাকেনি, থাকবেও না, এবং সেক্ষেত্রে আমরা যারা সংস্কৃতিমনা মানুষ আছি তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছি, এখনো করব। পহেলা বৈশাখ অনেক সুন্দর হবে, অনেক ভালো হবে। এদিকে অপরাধীদের আটকের পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভীরুতার প্রমাণ এটা, এখান তো অনেক কর্মযোগ্য ছিল, এখানে এসে কোনো ক্ষতি তারা করতে পারে নাই, অতএব তারা এরকম সংঘবদ্ধ কেউ, এটা আমরা মনে করি না। এবার পহেলা বৈশাখে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রা সহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। সময় সংবাদ, চট্টগ্রাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান তিনি। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাংলা নববর্ষ, এর সাথে কোনো ধর্মীয় ব্যাপার নাই। আর এই যে মঙ্গল শোভাযাত্রা বা যেটা, ওটাও কোনো ধর্মীয় কোনো ব্যাপার না। আমাদের যে সংস্কৃতি, কৃষ্টি, আমাদের যে আচার আচরণ, তারই কিছু প্রতিফলন ঘটে। তো সেভাবেই এই শোভাযাত্রাটা এটা আমাদের একটা কালচারাল হেরিটেজ, অর্থাৎ একটা সাংস্কৃতিক আমাদের যে আচার আচরণ, এটা তারই প্রতিফলন ঘটে। এটাকে কেউ কেউ হিন্দুয়ানি বানাতে চায়, যেন মঙ্গল শব্দ শুনলে এটা হিন্দু শব্দ, এটা কিন্তু কোনোদিন গ্রহণযোগ্য না। আমরা তো বাংলায় মঙ্গলবার বলি, এখন যদি আমরা মঙ্গলবার বলি তাহলে কি কেউ বলবে যেটা হিন্দু বার হয়ে গেছে? তা তো বলবে না। আর মঙ্গল শোভাযাত্রা করলে সেটা হিন্দুয়ানি হয় কিভাবে, এবং যারা এসব কথা বলছেন তারা কি বুঝে করছেন সেটা আমি জানি না। যেটা আমি চাচ্ছি যে দেশবাসীর জানা উচিত যে এই মঙ্গল শোভাযাত্রার সাথে এটা কোনো ধর্মীয় কোনো যোগাযোগ নাই। এই একটা দিন যেদিন বাংলাদেশে বসবাসরত সকল ধর্মের সব সদস্য এক হয়ে পালন করে। পয়লা বৈশাখের সাথে ইলিশ মাছ খাওয়ার কিন্তু কোনো সংযোগ নাই। চৈত্র মাসে তো এমনি মাছ টাছের দেশে মানুষ কম খায় এবং কম খাওয়া উচিত। বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে লুকোচুরির কিছুই নেই। ব্যক্তি স্বার্থ নয়, দেশের স্বার্থেই সমঝোতা স্মারক ও চুক্তি করা হয়েছে। বেগম খালেদা জিয়ার আমলে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি, স্থলসীমা ও জলসীমা নিয়ে কোনো সমাধান করতে না পারারও সমালোচনা করেন শেখ হাসিনা। উনি যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে বলেছেন যে জনগণকে নাকি সম্পূর্ণ অন্ধকারে রেখেই আমরা সমঝোতা স্মারক করেছি। আমাদের সমঝোতা স্মারকগুলি যেমন প্রস্তুত হয়েছে, যেগুলি এগ্রিমেন্ট, সেগুলি আমাদের ক্যাবিনেটে গেছে এবং আমরা সেগুলি সই করেছি। আমি খালি তাকে একটা কথা জিজ্ঞাসা করি যে ডিফেন্স চুক্তি চীনের সাথে যখন করেছিল, তো কার সাথে আলোচনা করে উনি করেছিলেন? সেটা কি পার্লামেন্টে আলোচনা হয়েছিল, তাদের ক্যাবিনেটে আলোচনা হয়েছিল, না কেউ দেখেছিল? কেউ তো দেখেনি। অন্ধকারে রাখা, এখন কেউ যদি চোখ থাকিতে অন্ধ হয় তাহলে আমার কিছু বলার নাই। উনি বলছেন তিস্তার পানি আনতে পারেনি, তা আমি ওনাকেই জিজ্ঞাসা করি, খালেদা জিকে জিজ্ঞেস করি, খালেদা জিও তো ক্ষমতায় ছিল, সে ক্ষমতায় থাকতে তিস্তার পানি আনতে পারে নাই কেন? সে জবাবটা আগে দিক।
ভারতের অন্তত সরকারের কাছে যে গঙ্গা পানির কথা বলবে, গঙ্গা পানির ন্যায্য হিস্সাটা চাইবে, সেই চাবার সাহসটা সে পায় নাই। এটা হলো বাস্তবতা। প্রধানমন্ত্রীর ভারত সফরকে চরম ব্যর্থ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সফরে জমকালো আনুষ্ঠানিকতার আড়ালে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। তিনি বলেন, উজাড় করে দেওয়ার বিপরীতে আশ্বাস নিয়ে খালি হাতে ফিরেছেন প্রধানমন্ত্রী। বুধবার বিকেলে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই সফরকে দেশবাসী কেবলই দেওয়ার এবং কোনো কিছু না পাওয়ার এক চরম ব্যর্থ সফর বলে মনে করে। কতগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে আসতে হয়েছে। বাংলাদেশের মানুষ আপ্যায়নের চাইতে তাদের ন্যায্য পাওনা কি এসেছে সেটা জানতে চায়। সেটা চুক্তি বা সমঝোতা স্মারকের সংখ্যা ও বন্ধুত্বের কথামালার উপর নির্ভর করে না। দুর্ভাগ্যের বিষয়, এই সব আনুষ্ঠানিকতার আড়ালে বাংলাদেশ আরো বেশি ক্ষতিগ্রস্ত হল। দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতিকে এক্সপ্লয়েট করার জন্য শেখ হাসিনা ভারত সফরের আগে আলেম সম্মেলন করেন। প্রবাসী সময় আরো থাকছে। রাজধানীতে ট্যানারি সংশ্লিষ্টদের কালো পতাকা মিছিল। সাভারে চামড়া শিল্পনগরী প্রস্তুতের কাজ দ্রুত শেষ করার দাবি। এবং ময়মনসিংহে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ওষুধ ও কেমিক্যাল জব্দ, কারখানা সিলগালা, আটক 4। দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া দুর্নীতির আরেক মামলায় তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারিক আদালত। বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে বাধা নেই বলে রায় দিয়েছেন উচ্চ আদালত। ৩৫ লাখ টাকা সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতির মামলাটি গত 10 বছর ধরে আদালতের নির্দেশে স্থগিত ছিল। বুধবার স্থগিতাদেশটি প্রত্যাহার করে নেন হাইকোর্ট। একই সঙ্গে জোবাইদাকে আত্মসমর্পণের আদেশ দেয়া হয়। ফলে এই মামলা চলতে সব আইনি বাধা কেটে গেল। জোবাইদা রহমানের রুলটা খারিজ করে দিয়েছেন এবং আগামী 8 সপ্তাহের মধ্যে জোবাইদা রহমানকে বিচারিক আদালতের আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছেন। তবে জোবাইদার আইনজীবীর দাবি, আত্মসমর্পণের কোনো আদেশ দেননি আদালত। 8 সপ্তাহের মধ্যে ওনার কনসার্ন কোর্টে যেভাবে মামলা অন্য একজন ক্লায়েন্ট মামলা ফাইট করে সেভাবে উনি ফাইট করবেন। একই আদালত বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে বলে রায় দিয়েছেন। এদিকে 2014 সালে সম্পদের হিসেব না দেওয়ার এক মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানকে ঘিরে নতুন সাজে সেজেছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনপদ। সব পাপ ও গ্লানি ধুয়ে মুছে নিতে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছে বৈশাখী উৎসব। পানিতে ফুল ভাসিয়ে দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করেন আদিবাসীরা। খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে খাগড়াছড়ির চেঙ্গি নদীতে দেবতার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে বিজু উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করেন আদিবাসী তরুণ তরুণীরা। এ সময় মন্ত্র পাঠ করে পুরনো বছরের সকল দুঃখ ও পাপ ধুয়ে মুছে সবার মঙ্গল কামনা করেন তারা। গঙ্গা মাতার কাছে আমাদের এই প্রার্থনা, যাতে নতুন যে বছর আসছে সেই বছরটা যাতে আমাদের অনেক সুন্দর এবং শান্তিময় হয়, সেই প্রার্থনার জন্য আমরা এখানে আসি। এছাড়া শহরের মধুপুর এলাকা থেকে বর্ণিল সাজে, পাখি ও হরিণ সহ নানা অনুষঙ্গ নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিজু উৎসবে রাঙামাটির কাপ্তাই লেকে বাহারি ফুলের সমাহার। আদিবাসী তরুণ তরুণীরা দেবী গঙ্গার উদ্দেশ্যে ফুল ভাসিয়ে প্রার্থনা করেন মঙ্গলের। এর
এর আগে শহরের রাজবাড়ী ঘাটে চাকমা রাজাকে বরণের মধ্য দিয়ে শুরু হয় বিজু উৎসবের আনুষ্ঠানিকতা। সবাইকে বিজুর শুভেচ্ছা দিলাম। বিজুর সময় আমরা ফুল ভাসিয়ে পুরানো দিনকে বিদায় দিয়ে আবার নতুন দিনকে বরণ করে নিই। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। করদাতাদের বকেয়া রাজস্ব পরিশোধের সুযোগ দিতে প্রথমবারের মতো হালখাতা আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চৈত্র সংক্রান্তিতে দেশের সব আয়কর, শুল্ক ও মূসক কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী এ হালখাতা হবে। করদাতারা এ আয়োজনকে স্বাগত জানালেও বকেয়া কর পরিশোধে কিছুটা ছাড় চান। আর ব্যবসায়ীদের মতে এ উদ্যোগ এনবিআর এর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। পুরনো লেনদেন হালনাগাদ করে হিসেবের নতুন খাতা চালু। পহেলা বৈশাখে হালখাতার আয়োজন ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত বিষয়। হালখাতার এই রীতি চলছে সম্রাট আকবরের আমল থেকে। এদিন পুরনো দেনা পাওনা বুঝে নিয়ে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়নই শুধু নয়, দেয়া হতো নানা উপহারও। এই রীতির আদলে প্রথমবারের মতো সারা দেশে হালখাতা করতে যাচ্ছে এনবিআর। বকেয়া রাজস্ব সংগ্রহে দেশের সব আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনারের কার্যালয় বাংলা বছরের শেষ দিন এ হালখাতা করা হবে। চিরাচরিতভাবে হালখাতার সময় অত্যন্ত আন্তরিক পরিবেশে দোকানপাট সুসজ্জিত করে যেভাবে তাদের গ্রাহকদের জন্য অপেক্ষা করা হয়, সেভাবে আমাদের সহকর্মীরা ওই দিন অপেক্ষা করবেন। আমরা স্লোগান নিয়েছি বকেয়া আদায় নয় পরিশোধ। এখানে মিষ্টি থাকবে, বাতাসা থাকবে, আপ্যায়নের পাশাপাশি বিভিন্ন বিষয়ে তাদেরকে তথ্য সরবরাহ করা হবে। সাধারণ ব্যবসায়ীরা মনে করেন এনবিআর এর এই উদ্যোগ নতুন সংস্কৃতির জন্ম দেবে। এক্ষেত্রে বকেয়া পরিশোধে ছাড় দেওয়া হলে অনেকে উৎসাহিত হবে বলে মত তাদের। যারা বকেয়া তারা দেওয়ার সুযোগ পাইলো আর এনবিআরও কালেকশন করলো, তাহলে উভয়ের মধ্যে একটা আবার নতুন একটা সম্প্রীতি সৃষ্টি হবে। সরকার যদি এটা ছাড় দেয় যে আমরা ঠিক আছে আমরা হালখাতা করছি, আমাদের এই এত টাকা আছে, আপনি এই টাকাটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনাদের বাকি টাকা মকুব এই বছরের জন্য, ওইটা যদি করে তাহলে ব্যবসায়ীরা অনেকে এটার ব্যাপারে কত আন্তরিকতা দেখাবে। তবে প্রথমবারের মতো হালখাতা হওয়ায় খুব বেশি রাজস্ব আসবে না বলে মতে ব্যবসায়ী নেতার। কতখানি কার্যকর হবে এখনো কিন্তু বলা যাচ্ছে না। তো বেসরকারি খাতা যেগুলো, সেগুলো যদি কার্যকর করতে হয় শুধু হাল খাতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ভালো করদাতা তাকে উদ্বুদ্ধ করতে হবে যে বিচারাধীন মামলাকে এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি করে মাঝামাঝি জায়গায় একটা মীমাংসা উইন উইন সিচুয়েশন করা যেতে পারে। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এনবিআর এর পাওনা 34,282 কোটি টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে 17,000, স্বায়ত্তশাসিত 7,500 ও বেসরকারি খাতে বকেয়া প্রায় 11,000 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। রাজধানীর সেগুন বাগিচা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থানান্তর করা হলো আগারগাঁওয়ে নবনির্মিত ভবনে। পথ দেখাবে নতুন প্রজন্মকে, আশাবাদ মন্ত্রীর। জঙ্গি ও সন্ত্রাসবাদ কোনো ধর্মই সমর্থন করে না উল্লেখ করে জঙ্গিবাদ রুখতে স্কাউটদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বুধবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রেসিডেন্ট স্কাউট পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দেশে প্রায় 15 লাখ স্কাউট রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শুধু সংখ্যায় নয়, গুণগত মানও বাড়াতে হবে। দেশের যে কোনো প্রয়োজনে তাদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। 365 জন স্কাউটের হাতে প্রেসিডেন্ট স্কাউট পদক তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কোনো ধর্মেই সমর্থন করে না। শিশু, কিশোর ও যুবদের ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে নিরাপদ রাখতে স্কাউটিং এর ভূমিকা গুরুত্বপূর্ণ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি স্কাউটিং কার্যক্রমই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিকতা ও সৃজনশীলতা ও উন্নয়নের মহাসড়কে নিজেদের সম্পৃক্ত করে দেশকে বঙ্গবন্ধুর কাঙ্ক্ষিত সোনার বাংলার রূপান্তর করতে। শীত কি বর্ষা, সব ঋতুতেই চাঁদপুরের উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে পারাপার হন চরাঞ্চলের হাজারো মানুষ। বাহন হিসেবে ব্যবহার হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা বা ছোট আকারের স্থানীয় ট্রলার। ঝুঁকি নিয়ে যাতায়াতকারী এসব নৌযানে নেই জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট অথবা বয়া। তো এতে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। ফারুক আহমদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। স্কুল
কলেজের ছাত্রছাত্রী সহ নানা বয়সের হাজারো মানুষ প্রতিদিন জেলা শহরের পুরান বাজার, হাইমচর ও মতলব উত্তরের মূল ভূখণ্ড থেকে মেঘনা পাড়ি দেন। 1 বছর আগে নদী পার হতে গিয়ে চাঁদপুরের হাইমচরে ট্রলারডুবিতে প্রাণ হারায় শিশু সহ 9 জন। তাই নদী পার হতে গিয়ে ফের দুর্ঘটনার ভয় তাদের মাঝে সবসময়। নদী পাড়ি দেওয়া যাত্রীরা জানালেন তাদের দুর্ভোগের কথা। আমাদের স্কুল ক্লাস ঠিকমতো পাই না, আমরা প্রতিদিন ঝড় বৃষ্টি হয়, এতে আমাদের সমস্যা হয়। এই ওই পার থেকে ঢেউ সময় আসি, সেজন্য মাথা ঘুরানি, এরপরে বুমি ভাব, এই ধরনের সমস্যা পড়তেছি আমরা। এই নদী দিয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের আহন লাগে, আর যেই ঢেউর বাড়ি খায় মানুষের। অনেক সময় এই ডেলিভারি রোগীগুলো এখানে আনতে খুবই সমস্যা হয়। মেঘনা পাড়ি দেওয়া মানুষের কষ্টের কথা তুলে ধরে সরকারি সহায়তার দাবি জানালেন শিক্ষক, নেতা সহ চরাঞ্চলের জনপ্রতিনিধি। 17টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 4টি মাধ্যমিক বিদ্যালয়, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহ আছে। আমাদের এই পাড়ের সাথে উপজেলা সদরের সাথে ওপারের মানুষের যাতায়াত করা খুবই কষ্টকর। 8-10 হাজার মানুষ আপ ডাউন করতে আছে, এদের কোনো নিরাপত্তা নাই, লাইফ জ্যাকেট নাই, বয়া নাই। আমি সরকারের কাছে আবেদন করি এদের জন্য কোনো একটা ব্যবস্থা করা হোক। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে দায়সারাভাবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সকল উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ দিয়েছি যে সমস্ত নৌকা নদী পারাপার করে তাদের সঙ্গে সভা করে মিটিং করে তাদের নৌকাগুলোতে যাতে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করা যায় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আবহাওয়া বৈরী থাকবে তারা যাতে নদীতে না নামেন। চাঁদপুর সদর, হাইমচর ও মতলব উত্তরে মেঘনা নদীর পশ্চিমে রয়েছে 25টি চর। এসব চরে বাস করেন প্রায় 60,000 মানুষ। সময় সংবাদ, চাঁদপুর। সাভারের চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুতের কাজ অবিলম্বে শেষ করার দাবিতে রাজধানীর হাজারীবাগে কালো পতাকা মিছিল করেছেন চামড়া শিল্প রক্ষা ঐক্য পরিষদ। বুধবার সকালে রাজধানীর হাজারীবাগে মিছিলে অংশ নেন ট্যানারি শিল্প মালিক, ব্যবসায়ী ও শ্রমিকরা। এর আগে সমাবেশে তারা বলেন, বিসিকের অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প। সাভারের ট্যানারি শিল্প এলাকা পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরা। বাতিল হয়ে গেছে অনেক রপ্তানি আদেশ। আদালতের ঘোষণা অনুযায়ী দেশের চামড়া শিল্প রক্ষায় 15 দিনের মধ্যে সাভারে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ দেওয়ার দাবি জানান তারা। আমরা আজকে সর্বশান্ত হয়ে গেছি। আমাদের পকেটে নাই পয়সা, পকেটে নাই করি, যা কিছু ছিল সব আমরা ওখানে বিনিয়োগ করে দিয়েছি। এখন চলার মতো টাকা নেই, রপ্তানি গাছি বন্ধ হয়ে শ্রমিক নববর্ষের দিন কি খাবে আমাদের জানা নেই। এই দায়িত্ব এখন কে নেবে? তা আমাদের দাবি হলো যে এই মুহূর্তে দেশের সার্বিক প্রয়োজনে, অর্থনীতির প্রয়োজনে সরকার আমাদের পাশে এসে দাঁড়াক, এই শ্রমিকদের সমস্যার সমাধানের পাশে আমাদেরকে কোঅপারেট করুন। লাইসেন্স না থাকা সহ নানা অনিয়মের দায়ে ময়মনসিংহের ফার্স্ট ফার্মাসিউটিক্যাল নামে একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আটক করা হয় কারখানার 4 কর্মীকে। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল বিন করিমের নেতৃত্বে শহরের মাসকান্দা এলাকার বিসিক শিল্পনগরীতে অভিযান চালানো হয়। ফার্স্ট ফার্মাসিউটিক্যালের কারখানা থেকে নিষিদ্ধ ওষুধ ও কেমিক্যাল জব্দ করা হয়। অনুমোদন ছাড়াই ওষুধ উৎপাদন ও বাজারজাত করার দায়ে কারখানা মালিককে 3 লাখ টাকা জরিমানা করেন আদালত। নিষেধ করার পরেও তারা এটা উৎপাদন করছে এবং বাজারজাত করছে। এছাড়াও এখানে যে সমস্ত ফ্লেভার বা অন্যান্য ঔষধ উপাদান পাওয়া গেছে সেগুলো সবই ভেজালজনিত এবং এই ভেজাল মিশ্রিত এইসব ঔষধের খেয়ে মানুষের স্বাস্থ্যের হানি ঘটছে। মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মালিকের সংশ্লিষ্ট যারা আছে তাদের মধ্যে 4 জনকে এখন আমরা আটক করে নিয়ে যাচ্ছি। রাজধানীর আগারগাঁওয়ে 16 এপ্রিল থেকে শুরু হচ্ছে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরের পথচলা। এই জাদুঘর সাম্প্রদায়িক উত্থানের বিরুদ্ধে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আর 21 বছর 21 দিন পর বন্ধ করে দেয়া হলো সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধের পুরাতন জাদুঘর। তবে আতুর ঘর ছেড়ে যেতে স্বভাবতই কিছুটা আবেগী সংশ্লিষ্টরা। 21 বছর 21 দিন পর শেষ হলো এই অঙ্গনের পাঠ। শুরু হচ্ছে নতুনভাবে নতুন আঙ্গিকে পথ চলা। তবু মুক্তিযুদ্ধ জাদুঘরের এই আতুর ঘর ছেড়ে যেতে যেন কিছুটা আবেগী জাদুঘর সংশ্লিষ্টরা।
শেষ সময়ে গুছিয়ে নেওয়ার ব্যস্ততার ফাঁকে তাই হাতড়ে বেড়াচ্ছেন স্মৃতি। এদিকে সেগুনবাগিচার এই পুরাতন জাদুঘরের দ্বার বন্ধ হবার দিনে এক মিলন মেলার আয়োজন করে কর্তৃপক্ষ। স্বেচ্ছাসেবী থেকে শুরু করে ট্রাস্টি সবাই যেন ফিরে দেখছিলেন 96 থেকে এই দীর্ঘ পথ চলা। সকল মুক্তিযোদ্ধার পরিবার, শহীদের পরিবার এগিয়ে এসেছিল, কারণ তাদের জিনিসপত্র ছাড়া এই জাদুঘর তো সম্ভব ছিল না। কত মানুষ কত কিছু করে গেছে এই ভবনটা ঘিরে, এই সব স্মৃতি, এই সব কর্মকাণ্ড যারা জড়িত ছিল, কথা বললে আমরা মনে করি আমরা বোধহয় ওই জায়গাতেই রয়ে গেছি। আছে বেদনা, তবু যেন আনন্দের। বড় পরিসরে নতুন ভবনে শুরু হতে যাওয়া জাদুঘর নিয়েও তাদের স্বপ্নের কোনো কমতি নেই। মুক্তিযুদ্ধে যে অনুভূতি, সেই অনুভূতিগুলো অন্য জায়গায় যাচ্ছে বটে, কিন্তু মূল অনুভূতিটা তো হৃদয়ে। বাংলাদেশের ইতিহাসকে জানতে হলে জাদুঘরে যেতেই হবে। মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে প্রতিফলিত হয়, প্রস্ফুটিত হয়, সেইটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। এদিকে স্মৃতিচারণের পাশাপাশি নতুন জাদুঘরকে নতুন প্রজন্মের পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করলেন সংস্কৃতি মন্ত্রী। এটা আমাদের সাম্প্রদায়িক শক্তির উত্থান দেখছি। সেই উত্থান এবং অনুপ্রবেশের মধ্যে আমি মনে করি যে এই মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকা আগামীতে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামী 16 এপ্রিল রাজধানীর আগারগাঁয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হচ্ছে নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের উদ্যোগে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় প্রান্তিক মানুষের জন্য তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব বাড়ি। এসব বাড়ি দেখতে গাইবান্ধা ঘুরে গেছেন বেলজিয়াম থেকে আসা 16 সদস্যের একটি দল। ওবায়দুল ইসলামের তোলা ছবি নিয়ে গাইবান্ধা থেকে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। রাজধানী ঢাকা থেকে সাইকেল চালিয়ে গাইবান্ধায় আসেন বেলজিয়ামের 16 সদস্যের ছাত্র শিক্ষকের এই দল। ঘুরে বেড়ান জেলার গ্রামে গ্রামে। উদ্দেশ্য ছিল বেলজিয়ামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের জমানো টাকায় গাইবান্ধার প্রান্তিক অঞ্চলে যে পরিবেশ সম্মত বাড়ি তৈরি করা হচ্ছে তা সরেজমিনে ঘুরে দেখা। আর এ সময় তাদের কণ্ঠে উঠে আসে বাংলাদেশের গ্রামের সৌন্দর্য বন্দনা। বাংলাদেশের প্রকৃতি খুবই সুন্দর। আমরা জানি এই দেশে অনেক সমস্যা রয়েছে, সেই সঙ্গে অনেক সুযোগও কিন্তু রয়েছে। আর ইতিবাচক দিক হলো এদেশের মানুষ খুবই কর্মঠ। এদেশের মানুষ খুবই আন্তরিক। যে বাড়িতে গিয়েছি তারাই আমাদের আপন করে নিয়েছেন। সুযোগ পেলে এদেশে আমি আবার আসতে চাই। যখন আপনি সাইকেল চালিয়ে ঘুরবেন তখন এদেশের প্রকৃতি, মানুষ সবকিছু অনেক বেশি অনুভব করতে পারবেন। আর আমাদের প্রকল্পের জন্য মানুষের সঙ্গে দেখা করা, কথা বলা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দলটির প্রধান জানান, মাথা গোজার ঠাঁই পেলে জীবনের বাকি সংগ্রামের অনুপ্রেরণা পান প্রান্তিক মানুষেরা। তাই এই উদ্যোগ। আমরা কিছু বিনিয়োগ দিলে এরকম আমরা সাহায্য করতে পারেন। এরকম আমরা 2600 ঘর তৈরি করেছি। স্থানীয় উন্নয়ন কর্মীরা বলছেন, বেলজিয়ামের মানুষের এই উদ্যোগ অনুপ্রেরণা হতে পারে এদেশের তরুণ সমাজের জন্য। আমাদের দেশের যারা অবস্থাপন্ন পরিবারের শিক্ষার্থীরা রয়েছে তাদের জমানো অর্থ কিন্তু এই দেশের দরিদ্র বা গরিব স্টুডেন্টদের জন্য ব্যবহার করা যেতে পারে। 2013 সাল থেকে গাইবান্ধা, সিরাজগঞ্জ, শরীয়তপুর, সাতক্ষীরা, নেত্রকোনার গ্রামে গ্রামে একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ দলটি। গ্রামগুলো ঘুরে দেখে 14 এপ্রিল ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বল্প আয়ের পরিবারের সন্তানদের টিউশন ফি মুক্ত উচ্চশিক্ষা নিশ্চিত করতে একটি বিলে সই করেছেন রাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। নিউ ইয়র্ক সিটির কুইন্সের লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে বুধবার বিলটিতে সই করেন তিনি। এর ফলে যেসব পরিবারের বার্ষিক আয় $1,25,000 মার্কিন ডলারের নিচে, সেসব পরিবারের সন্তানদের অবৈতনিক কলেজ শিক্ষা নিশ্চিত হবে। বিলটি শনিবার নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পর রোববার সিনেটের স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হয়। নিউ ইয়র্কে 80 লাখ কর্মসংস্থানের 70% জন্যই উচ্চশিক্ষা সম্পন্ন কর্মী প্রয়োজন, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ঝরে পড়ে। এটি রোধ করতেই দরিদ্র শিক্ষার্থীদের জন্য এক্সেলসিওর বৃত্তি চালুর অঙ্গীকার করেছিলেন নিউ ইয়র্কের গভর্নর। বুধবার থেকে বিলটি আইনে পরিণত হওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো রাজ্যে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অবৈতনিক কলেজ শিক্ষা চালু হলো। কলকাতায় ভারত বাংলাদেশের চিত্রশিল্পীদের যৌথ আয়োজনে
পিস অ্যান্ড ইউনিটি নামে শেষ হলো 4 দিনব্যাপী ব্যতিক্রমী চিত্র প্রদর্শনী। কলকাতার হো চি মিন সরণির নন্দলাল বোস গ্যালারিতে বাংলাদেশের লিডিং আর্ট নামে একটি সংস্থার আয়োজনে এই চিত্র প্রদর্শনী শেষ হয় বুধবার। চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ, চিত্রশিল্পী আওয়াসিম কাপুর, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্র পাল ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন কলকাতার বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত উপরাষ্ট্রদূতের স্ত্রী লামিয়া রহমান আহাদ সহ অনেকেই। গ্যালারিতে মোট 94টি চিত্রকর্ম স্থান পায়। ভারত বাংলাদেশের যৌথ এই আয়োজনে দুদেশের মোট 54 জন শিল্পী অংশ নেন। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। দাপুটে জয়ে আসর শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ফতুল্লায় খেলাঘরকে 5 উইকেটে হারিয়েছে মাহমুদুল্লাহর দল। আগে ব্যাট করে 6 উইকেটে 293 রান করে খেলাঘর। জবাবে মোসাদ্দেক হোসেন সৈকতের লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আবাহনী। ফতুল্লার খান সাহেব ওসমানী আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সালাউদ্দিনের উইকেট হারায় খেলাঘর। তবে দ্বিতীয় উইকেটে রবি ও নাফিস ইকবালের 149 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় প্রিমিয়ার লিগের নবীন দলটি। এই দুই ব্যাটসম্যান 50 তুলে নিয়ে আউট হওয়ার পর আর কেউ বড় ইনিংস খেলতে না পারলে 6 উইকেটে 293 রানের সংগ্রহ পায় খেলাঘর। জবাব দিতে নেমে 85 রানেই 3 উইকেট হারায় আবাহনী। এরপর মাহমুদুল্লাহ একবার জীবন পেলেও সৈকতকে সঙ্গে নিয়ে 127 রানের জুটি গড়েন। ব্যক্তিগত 59 রানে বর্তমান চ্যাম্পিয়নদের অধিনায়ক ফিরে গেলেও লিস্ট এ ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক সৈকত। 85 বলে তার 110 রানের দারুণ ইনিংসেই জয়ের পথ সুগম হয় আবাহনীর। ম্যাচ সেরা হয়েছেন সৈকত। আইপিএলের খবর। কাটার মাস্টার মোস্তাফিজের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 4 উইকেটে হেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের আশা দেখালেও শেষ পর্যন্ত 8 উইকেটে 158 রানের পুঁজি পায় হায়দ্রাবাদ। জবাবে 8 বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও অধিনায়ক ডেভিড ওয়ার্নার। অর্ধশতক থেকে 1 রান দূরে থাকতে দলীয় 81 রানে ওয়ার্নার ফিরে গেলে হুদা ও ধাওয়ানও বেশিক্ষণ টেকেননি। ধাওয়ান করেন 48 রান। বাকিদের মধ্যে কাটিংয়ের 20 রান ছাড়া কেউই 2 অঙ্কের রানের কৌটা অতিক্রম করতে পারেননি। ফলে বড় সংগ্রহের স্বপ্ন দেখালেও শেষ পর্যন্ত 8 উইকেটে 158 রানে থামে সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস। মুম্বাইয়ের পক্ষে বুমরাহ নেন 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রোহিত শর্মার দলের। মারমুখী শুরুর পরও দলীয় 41 রানের মধ্যেই শর্মা নিজে ও ওপেনার বাটলার আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। মুস্তাফিজ বোলিংয়ে এলেও প্রথম ওভারেই 20 রান দিয়ে ম্যাচের সবচেয়ে খরুচে বোলারের খাতার নাম লেখান। পান্ডিয়ার 37 ও নীতিশ রানার 45 রানের সুবাদে 8 বল বাকি থাকতেই 4 উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় মুম্বাই ইন্ডিয়ান্স। ফলে টানা 2 ম্যাচ জয়ের পর এবারের মৌসুমে প্রথম হারের দেখা পেল মুস্তাফিজের দল। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বুমরাহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কাশিমপুর কারাগারে জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগী বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর। সিলেটে অপর সহযোগী রিপনকেও ঝোলানো হলো ফাঁসির দড়িতে। নববর্ষ বরণে দেশ জুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রমনা বটমূলে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পার্বত্য অঞ্চলে বিজু উৎসব শুরু। মঙ্গল শোভাযাত্রা বাঙালি সংস্কৃতির অংশ, এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই বললেন প্রধানমন্ত্রী। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। প্রধানমন্ত্রীর ভারত সফর ব্যর্থ, জনগণকে উপেক্ষা করে বিভিন্ন চুক্তি ও সমঝোতায় সই করা হয়েছে, সংবাদ সম্মেলনে বেগম জিয়া। এবং দুর্নীতি মামলায় তারেক রহমানের স্ত্রীকে 8 সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নিম্ন আদালতের। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি।
যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়ের।